हेलो दोस्तों, अभी अपनी अरावली का मुद्दा चल रहा है। जो अपने ये सारे पहाड़ उखड़े जा रहे हैं, आप सामने देख रहे हो। आज हम सभी ऑपरेटर वादा करते हैं कि इन पहाड़ को उखाड़ने के लिए हम कोई भी ऑपरेटर एग्री नहीं होंगे। আনন্দবাজার পত্রিকা আরাবল্লী আগের নির্দেশ স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। বর্তমান আরাবল্লী নিজের রায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে। দৈনিক স্টেটসম্যান আরাবল্লী নিয়ে আগের নির্দেশ স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। কিসের রায়, কেন স্থগিত, আরাবল্লী নিয়ে কি চলছে, চলুন দেখা যাক। আচ্ছা, যখন কোনো পাহাড় আপনা থেকে হঠাৎ ভেঙে পড়লে আমরা কি বলি? প্রাকৃতিক দুর্যোগ, তাই না? যা হামেশাই হয়। কিন্তু যখন পাহাড়টা ধীরে ধীরে কেটে নেওয়া হয়, মানে একেবারে কেক কাটিং, ও না এইরকম কাগজে সই পড়ে, নিয়ম বদলায়, তখন কি আর সেটাকে দুর্ঘটনা বলা যায়? এটা কে করে, কার নির্দেশে? ক্ষমতায় বসা সরকার। সংসদীয় গণতন্ত্রে পার্টি অফিস থেকে সিংহাসনে পৌঁছতে কিছু খরচ খরচা তো হয়েই যায়, তাই না? এই যেমন আপনার বাড়ি থেকে চিড়িয়াখানা কিংবা জাদুঘর কিংবা কাশ্মীরের স্নোফল দেখতে যাওয়া, খরচা আছে মামু। মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার খরচা। লাগে টাকা দেবে গৌরী সেন। সংসদীয় গণতন্ত্রে এই খরচা সামাল দেওয়ার জন্য নানান সাইজের কিছু গৌরী সেন সবকালেই সব জায়গাতেই থাকে। আর তাই পাওয়ার অর্জন করে আগের সে পাওয়ার হিসেব চোকাতেই হয়। তখন টাকা তো আর নিজের জেব থেকে আসবে না, কিছু প্রজেক্ট করতেই হয় কাজকর্ম পাইয়ে দিতে। ওই আর কি, যেটাকে হিন্দিতে বললে সবকা সাথ সবকা বিকাশ, বাংলায় বললে নয়। আর এই বিকাশ আর উন্নয়নের খেলায় বারবার কোপটা পড়ে বোবা প্রকৃতির ওপর। ভারতে প্রকৃতি যেভাবে নষ্ট হচ্ছে, যেভাবে চারিদিকে বিকাশ হচ্ছে, তার কিছু নমুনা। ওয়েস্টার্ন ঘাটস ডেভেলপমেন্ট প্রজেক্টের নামে পশ্চিম ঘাট পাহাড় কাটা হয়েছে। চারধাম অল ওয়েদার রোড প্রজেক্টের নামে হিমালয়ে বুক ছিদ্র করে রাস্তা ঢুকে গেছে। গ্রেট নিকোবর আইল্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের ফলে ম্যানগ্রোভ সরে গেছে, প্রবাল প্রাচীর নষ্ট হয়েছে। নদীকে বাঁচানোর নামে রিভার লিঙ্কিং ড্যাম আর অবৈজ্ঞানিক নদী শাসনে নদীকেই বেঁধে ফেলা হয়েছে। আর এইসব বিকাশ উন্নয়নের চাপে পড়ে প্রাকৃতিক সিস্টেম বদলে গেছে। এই খোদার উপর খোদগাদি করার ফলে নানান জায়গায় বাস্তুতন্ত্রের মামাসি হয়ে গেছে। নানান জায়গায় আঞ্চলিক জনজাতির অস্তিত্ব সংকটের মুখে চলে গেছে। নদী কেন্দ্রিক সংস্কৃতি ও জীবিকাও ভেঙে পড়েছে। पर कोई फर्क नहीं पड़ता, কারণ চিকিৎসক যখন তার রোগীকে কোনো ওষুধ সাজেস্ট করে, জানে এই ওষুধ কিছু ক্ষতিও করবে, কিন্তু ভালো রেশিও বেশি আছে জেনেই সেটা দেওয়া হয়। এখানেও তাই। কিছু জনজাতি হাফিস হয়ে গেলে, প্রাণীকুল লাপাতা হয়ে গেলে, সত্যি বলুন তো, এই যে আপনি, হ্যাঁ আপনাকেই বলছি, যে ভিডিও দেখছেন, আপনার কিছু যায় আসে? প্রতিবাদে পথে নামবেন না, তাই না? সেটা সরকার জানে, আর জানে বলেই প্রতিবারই প্রকৃতি ধর্ষিত হয়ে চলেছে। আর বলা হয় সব নিয়ম মেনেই হয়েছে। কথাটা মিথ্যে নয়। যেটা গোপন রয়ে যায় যে এই স্বার্থ সিদ্ধিতে নিয়মটা সুবিধে মতো বদলে নেওয়া হয়েছে। আর আমরা নীরব ছিলাম, কারণ আমাদের ব্যক্তিগত জীবনে নানান কাজকর্ম থাকে, অফিসের ঝামেলা, সহকর্মী পলিটিক্স, বা পরিবারের নানান বিবাদ বিষয়, নানান কিছু আর কি। মানে আমাদের তো সমস্যার শেষ নেই। আমরা সেসব নিয়েই জেরবার থাকি, জেরবার ছিলাম, জেরবার থাকবো। নমস্কার, আমি উত্তরায়ণ। জীবনের গোপন দিক নিয়ে আপনার সাথে কথা বলি। ভারতের উন্নয়নের নামে প্রকৃতি হত্যার এক ধারাবাহিক ইতিহাস তুলে ধরতেই আজকের আমাদের এই ভিডিও। কারণ এবারেও ঠিক সেই একই নিয়মে আরেকটা পাহাড় কাটার গল্প শুরু হতে চলেছে। যে পাহাড় মরুভূমিকে থামিয়ে রেখেছিল, জল ধরে রেখেছিল, বিপুল প্রাণীকুলের আবাসস্থল ছিল, আমাদের শ্বাস আগলে রেখেছিল। উন্নয়ন আর বিকাশের নামে আজ সেই পাহাড়টার নাম ধীরে ধীরে মুছে যেতে বসেছে। পাহাড়টার নাম আরাবল্লী। এই আরাবল্লী শুধু একটা পাহাড় নয়, আসলে এটা উত্তর ভারতের পরিবেশের মেরুদণ্ড বলে তো পুরা ব্যাগ বল। গুজরাট থেকে শুরু করে রাজস্থান, হরিয়ানা পেরিয়ে সুদূর দিল্লি পর্যন্ত প্রায় 692 কিলোমিটার জুড়ে এই পাহাড়ের সারিটা দাঁড়িয়ে আছে একেবারে প্রাকৃতিক প্রাচীরের মতো, একেবারে ইন্ডিয়ান ক্রিকেটের রাহুল দ্রাবিড়। আমাদের পশ্চিমে থর মরুভূমি আছে, সেখান থেকে যে গরম বাতাস আর ধুলোর বাউন্সার উঠে আসে, আরাবল্লী সেটাকে আটকে দেয়।
এই পাহাড়টা না থাকলে দিল্লি সহ উত্তর ভারতের বড় একটা অংশ প্রতিদিনই ভয়াবহ ধুলোঝড়ের মুখে পড়তো, শ্বাস নেওয়া দুষ্কর হয়ে উঠত। কিন্তু আরাবল্লীর ভূমিকা এখানেই শেষ নয়। এই পাহাড়টাই এই অঞ্চলের জলের সবচেয়ে বড় ভরসা। এর ঘন জঙ্গল আর পাহাড়ি গঠন বৃষ্টির জল ধরে রাখে, তারপর ধীরে ধীরে সেটা মাটির নিচে পাঠায়। সেই জলেই লক্ষ লক্ষ মানুষের পানীয় জল আসে, সেই জলেই চাষবাস চলে। আর জলের অপর নাম, হ্যাঁ ঠিক, জীবন। আর সেই জীবনই আজ বিপন্নতার মুখে। বলছি বিস্তারিত। এই পাহাড়ের ভেতরে রয়েছে 20টিরও বেশি অভয়ারণ্য আর 4টি গুরুত্বপূর্ণ টাইগার রিজার্ভ, চিতাবাঘ, হাইনা আর অসংখ্য বিরল প্রজাতির পাখি। এদের জন্য আরাবল্লী এক নিরাপদ আশ্রয়। এই পাহাড়টা না থাকলে ওদের থাকার জায়গাটাও থাকতো না। সোজা করে বললে আরাবল্লীকে বাদ দিয়ে উত্তর ভারতের জলবায়ু, জল আর জীববৈচিত্র্যের কথা ভাবাই যায় না। শত শত বছর ধরে এখানকার স্থানীয় মানুষরা জ্বালানি, পশু খাদ্য আর ভেষজ ওষুধ, এই সব কিছুর জন্যই এই পাহাড়ের উপর নির্ভর করে বেঁচে আছে। এই পাহাড় প্রকৃতির অংশ তো বটেই, কিন্তু তার থেকেও বেশি এটা মানুষের জীবনের অংশ। এবার আসল কথায় আসি। এই বিশাল প্রাকৃতিক সম্পদ আজ সত্যি বিপন্ন। আর আশ্চর্যের বিষয় কি জানেন? এর পেছনে কোনো প্রাকৃতিক দুর্যোগ নেই, আছে আমাদের তৈরি করা দুর্যোগ, মানে একটা আইনি সংজ্ঞা। প্রশাসন এতদিন বসে গিয়েছে, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথও চিনি না, তাই কেউ কিছু জানতো না। এই বছরের পর বছর ধরেই আরাবল্লীতে অবৈধ খনন একটা বড় সমস্যা ছিল। এই সমস্যা সমাধান করতে গিয়ে 2022 সালে সুপ্রিম কোর্ট বলেছিল আরাবল্লীর একটা বৈজ্ঞানিক সংজ্ঞা দরকার, যাতে বোঝা যায় ঠিক কোন এলাকাগুলো আসলে আরাবল্লীর অংশ। এরপর 2024 সালের নভেম্বরে কেন্দ্রীয় সরকারের সুপারিশ মেনে সুপ্রিম কোর্ট একটি নতুন সংজ্ঞা গ্রহণ করে। এই নতুন সংজ্ঞা কি বলছে? বলছে শুধুমাত্র সেই পাহাড়গুলোকেই আরাবল্লী ধরা হবে যেগুলোর উচ্চতা আশপাশের সমতল জমি থেকে 100 মিটার বা তার বেশি। শুনতে খুব ছোট একটা বিষয় মনে হচ্ছে, তাই না? ঠিক যেমন নারীদের সাথে শারীরিক অন্যায় হলে অনেকেই এই বাংলায় ছোট্ট ঘটনা বলে চালিয়ে দেয়, কিন্তু এই একটা সিদ্ধান্তই আসলে আরাবল্লীর জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। কারণ আরাবল্লীর বেশিরভাগ টিলা আর ছোট পাহাড় এই 100 মিটারের শর্ত পূরণ করে না। ঠিক যেমন কোনো পরিবারের সকলেই একই উচ্চতার হয় না। পরিবেশবিদ আর বিশেষজ্ঞরা বলছেন এই সংজ্ঞার ফলে আরাবল্লীর প্রায় 90% এলাকা আইনি সুরক্ষার বাইরে চলে যাবে। মানে যেসব পাহাড় এতদিন আইনত ছোঁয়া যেত না, সেগুলোই এখন খনন, রিয়েল এস্টেট আর নানান বাণিজ্যিক প্রকল্পের জন্য খুলে দেওয়া হলো, পুরো খুললাম। আর এখানেই আপত্তি। বিরোধীদের অভিযোগ এই সিদ্ধান্তটা আসলে খনি মাফিয়া আর কর্পোরেটদের সুবিধে করে দেওয়ার জন্যই, মানে সেই রিটার্ন গিফট আর কি। এমনকি কংগ্রেসের এক উচ্চপদের পারিবারিক নেত্রী এই সিদ্ধান্তকে সোজা ভাষায় আরাবল্লী মৃত্যু পরোয়ানা বলে আখ্যা দিয়েছেন। এই জায়গা থেকেই প্রশ্নটা আসে, এই সংজ্ঞা সত্যি কি পাহাড় বাঁচানোর জন্য, নাকি পাহাড় কেটে নেওয়ার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য? ভাবা প্র্যাকটিস করুন। কিন্তু এই ব্যাপারে সরকার কি বলছে, আসছি সে কথায়। চলুন এবারে একটু সামনে তাকাই। এই নতুন সংজ্ঞাটা পুরোপুরি কার্যকর হলে কি হতে পারে তার ছবি কিন্তু এখনই পরিষ্কার হয়ে উঠছে। পরিবেশবিদরা বলছেন আরাবল্লীর এই ছোট ছোট টিলাগুলো যদি একে একে কেটে ফেলা হয়, তাহলে থর মরুভূমির আগ্রাসন ঠেকানোর আর কেউ থাকবে না। মানে রাহুল দ্রাবিড় LDW, ফলটা বোঝাই যাচ্ছে। AQI অর্থাৎ এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে 300 থেকে 400 এই রেঞ্জটাকে খুব খারাপ গণ্য করা হয়। একই দিল্লি এই AQI 300-র উপরে। এর ফলে দিল্লির আবহাওয়া আরো চরম হবে। ধুলোঝড় আর তীব্র গরম ধীরে ধীরে রোজকার ব্যাপার হয়ে দাঁড়াবে। বাতাসে ধূলিকণায় শ্বাস নেওয়াই ক্রমেই কঠিন হয়ে পড়বে। কিন্তু সবচেয়ে বড় সংকটটা আসবে জলের জায়গায়। আরাবল্লীর এই নিচু টিলাগুলো এই বৃষ্টির জল ধরে রেখে মাটির নিচে পাঠায়, আগেই বলেছি। ভূগর্ভস্থ জলস্তর ভরিয়ে রাখার কাজটা মূলত এরাই করে। খনন শুরু হলে এই জলস্তর খুব দ্রুত নিচে নেমে যাবে। এর সরাসরি প্রভাব পড়বে হরিয়ানা,
রাজস্থান আর দিল্লির আশেপাশে প্রায় 100টা গ্রামের মানুষের ওপর। জল থাকবে না, চাষ থাকবে না, জীবন আর জীবিকা দুটোই একসাথে বিপদের মুখে পড়বে। এই ভয়টা একেবারে কল্পনার নয়, কারণ হিসেব বলে দিচ্ছে। 2018 সালের একটা রিপোর্ট বলছে শুধু রাজস্থানে আরাবল্লীর প্রায় 25% পাহাড় খননের কারণে ইতিমধ্যেই অদৃশ্য হয়ে গেছে। ভাবতে পারেন, এবার নতুন এই আইনের ফলে যে এই ধ্বংসযোগ্য আরো বহুগুণ বাড়বে, সেটা নিয়ে কারো মনেই আর বিশেষ সন্দেহ নেই। আর এই ধ্বংসটা শুধু পরিবেশের নয়, এটা মানুষেরও ধ্বংস। যে গ্রামগুলো হাজার হাজার বছর ধরে এই পাহাড়ের কোলে বেঁচে আছে, আজ তাদের অস্তিত্বটাই প্রশ্নের মুখে। তাদের জল, তাদের জঙ্গল, তাদের জীবন সবকিছুই যেন ধীরে ধীরে কেড়ে নেওয়ার আয়োজন চলছে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এই অন্যায়ের বিরুদ্ধে মানুষ চুপ করে বসে থাকেনি। সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরেই রাজস্থান, হরিয়ানা আর দিল্লির বিভিন্ন জায়গায় প্রতিবাদ শুরু হয়ে যায়। ধীরে ধীরে সেটা একটা আন্দোলনের রূপ নেয়। সেভ আরাবল্লী এই নামেই মানুষ পথে নামছে, আর সোশ্যাল মিডিয়ায় #সেভ আরাবল্লী হ্যাশট্যাগে প্রতিবাদে ঝড় উঠছে। মানুষ একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝে গেছে, এই লড়াইটা শুধু কয়েকটা পাহাড় বাঁচানোর লড়াই নয়, এটা তাদের জল, তাদের বাতাস, তাদের ভবিষ্যৎ বাঁচানোর লড়াই। ডিসেম্বর মাসের 21 তারিখে হরিয়ানার ভিওয়ানি জেলায় তোষণ পাহাড়ে গ্রামবাসী আর পরিবেশ কর্মীরা একদিনের প্রতীকী অনশন পালন করে। একই সময়ে উদয়পুর, যোধপুর, গুরগাঁওয়ের মতো শহরগুলোতে হাজার হাজার ছাত্র, আইনজীবী আর সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ দেখিয়েছেন। এই আন্দোলনকে সংগঠিত রূপ দিচ্ছে পিপল ফর আরাবল্লী আর স্ট্যান্ড উইথ নেচারের মতো সংগঠনগুলো। তাদের দাবি একদম পরিষ্কার, সম্পূর্ণ আরাবল্লী পর্বতশ্রেণীকে ন্যাচারাল কনজারভেশন জোন বা প্রাকৃতিক সংরক্ষণ অঞ্চল হিসেবে ঘোষণা করতে হবে, আর সব ধরনের খনন অবিলম্বে বন্ধ করতে হবে। আন্দোলনকারীদের বক্তব্য পরিষ্কার, উন্নয়নের নামে প্রকৃতিকে ধ্বংস করা চলতে পারে না। পরিবেশ কর্মী নীলম আলওয়ালিয়ার কথায়, এই রায় আরাবল্লীর জন্য একরকম মৃত্যুদণ্ড। আমরা হতাশ, কিন্তু আমরা লড়াই ছাড়ব না। এই কথার মধ্যে আন্দোলনের আসল শক্তিটা লুকিয়ে আছে, আর পাবলিক জেগে গেলে অনেক পাশাই উল্টে যেতে পারে। এখন সরকার কি বলছে সেটাও শোনা দরকার, কারণ আন্দোলনের চাপে সরকার নিজের পক্ষে যুক্তি সামনে এনেছে। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, নতুন সংজ্ঞার পরেও আরাবল্লীর 90% বেশি এলাকা নাকি সুরক্ষিতই থাকবে। তার দাবি, মোট এলাকার মাত্র 0.19 থেকে 2% অংশ খননের জন্য উপযুক্ত হবে, তাও নাকি কঠোর মূল্যায়নের পরেই। তিনি আরও বলেছেন, একটা স্থিতিশীল খনি ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরি না হওয়া পর্যন্ত নতুন কোনো খনি ইজারা দেওয়া হবে না। শুনতে আশ্বাসের মতো লাগতে পারে, কিন্তু আন্দোলনকারীরা এই যুক্তি মানতে রাজি নন। তাদের বক্তব্য খুব পরিষ্কার, সমস্যাটা শতাংশের অঙ্কে নয়, সমস্যাটা হলো এই 100 মিটারের সংজ্ঞা। এই একটাই সংজ্ঞার কারণে যে বিশাল এলাকা হঠাৎ করে আইনি সুরক্ষা হারাচ্ছে, সেখানেই ধীরে ধীরে ব্যবস্থাপনা পরিকল্পনার নাম করে খনন আর নির্মাণের অনুমতি দেওয়া হবে। আর একবার যদি এই ধ্বংস শুরু হয়ে যায়, তাকে আর থামানো যাবে না, এটাই তাদের আশঙ্কা। এই বাংলায় বালি তোলার বরাত আর আসল বালি তোলার কেলেঙ্কারির কথা এখন গ্রামে কোনো ভোদাইও জানে। বিষয়টা সেই রকমই দাঁড়াবে। আন্দোলনকারীদের মতে সরকারের এই যুক্তি আসলে পরিবেশ বাঁচানোর নয়, মানুষকে বিভ্রান্ত করাই একটা কৌশল। এই জায়গাটাতে এসে প্রশ্নটা আরো তীব্র ওঠে, উন্নয়নের নামে ঠিক কাকে আর কি কে বলি দেওয়া হচ্ছে? আজ আরাবল্লী একেবারে একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে কর্পোরেট লোভ আর সরকারি উদাসীনতা, আর অন্যদিকে সাধারণ মানুষের নিজেদের অস্তিত্ব বাঁচানোর লড়াই। এই লড়াইয়ে যদি আন্দোলনকারীরা হেরে যায়, তার ফল খুব ভয়ঙ্কর হবে। দিল্লি আর এনসিআর অঞ্চলের কোটি কোটি মানুষ তাদের জলের উৎস আর বিশুদ্ধ বাতাসের অধিকার ধীরে ধীরে হারাবে। ভারতের একটা বিশাল অংশ জুড়ে পরিবেশের ভারসাম্য চিরতরের নষ্ট হয়ে যাবে। এই আন্দোলনটা শুধু 4টা রাজ্যের ব্যাপার নয়, এটা আসলে সমগ্র ভারতের লড়াই। কারণ শরীরের কোনো অংশে পচন ধরলে তা ধীরে ধীরে সারা শরীরকে প্রভাবিত করে। তাই আরাবল্লী বাঁচলে ভারতের ভবিষ্যৎ বাঁচবে।
এখন প্রশ্নটা আপনার কাছে, এই নীরব ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে আপনি কি চুপ করে থাকবেন? এই ভিডিওটা আপনার বন্ধু, পরিবার, পরিচিত মানুষের সঙ্গে শেয়ার করুন। আরও মানুষ জানুক, আরও মানুষ ভাবুক, সেটাই সবচেয়ে দরকার। সেভ আরাবল্লী আন্দোলনটা সম্পর্কে জানুন, আর যেভাবে পারেন পাশে দাঁড়ান। কারণ প্রতিটা শেয়ার, প্রতিটা কণ্ঠস্বর এই লড়াইকে একটু হলেও শক্তিশালী করে তোলে। মনে রাখবেন, প্রকৃতিকে রক্ষা করার দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার, যা আপনি চাইলেই পারবেন। এই আরাবল্লীর মতো থ্রেট আরও একটা আছে, যা ইতিমধ্যেই অ্যাক্টিভ হয়ে গেছে। আজকের সময়ে দাঁড়িয়ে কর্মক্ষেত্রে এআই একটা বড় থ্রেট। এটা আমাদের অনেককেই ভাবাচ্ছে। এই 10টা চাকরি এআই খুব তাড়াতাড়ি খেয়ে নেবে। আমাদের আগামী এপিসোড, এই ভিডিওতে আমরা আপনাকে ভয় দেখাবো না, আমরা একদম পরিষ্কার করে বোঝাবো এআই এর যুগে টিকে থাকতে হলে আপনার কোন অভ্যাসগুলো এখনই বদলানো দরকার। বর্তমান পেশাতে থেকেও আপনি নিজেকে কিভাবে বদলে নিতে পারেন, সেই গুরুত্বপূর্ণ এপিসোড নিয়েই ফিরে আসবো। টিল দেন, বাই অ্যান্ড টেক কেয়ার। গোপনীয়তার গপ্প, খোলা মনে খোলাখুলি।